আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, একুশে রাতে বিভিন্ন বিষয় সংস্কারের জন্য যে 10টি কমিশন গঠন করা হয়েছে তার মধ্যে নিঃসন্দেহে একটি হচ্ছে নির্বাচন সংস্কার কমিশন, আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার কমিশন। এই দুটি অনেক গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের সংস্কারের মাধ্যমে বা নির্বাচনের সংস্কারের মাধ্যমে আমরা কতটা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দিকে হাঁটতে যাচ্ছি, পাশাপাশি যে বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায়, প্রবাসীদের ভোটাধিকার। কেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যাচ্ছে না, কোথায় সংকট, কোথায় অসঙ্গতি, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের একুশের স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং অবশ্যই পরিচয় দিতে হয় নির্বাচন সংস্কার কমিশনের অন্যতম সদস্য ডক্টর তুফাইল আহমেদ, রয়েছেন সিনিয়র জার্নালিস্ট আরশাদ মাহমুদ। আমি একটু ডক্টর তুফাইল আহমেদ, প্রবাসীদের ভোটাধিকার নিয়ে অবশ্যই কথা বলবো। তার আগে একটু জানতে চাই, যেহেতু আপনাকে সামনে পেয়েছি, এটুকু আমরা জানি, বলতেই হচ্ছে যে কটি কমিশন গঠিত হয়েছে তার মধ্যে নির্বাচন কমিশনের কাজ অনেক দূরে গিয়েছে। এই যে এগোনো, যে পরামর্শ আপনারা দিবেন সরকারকে, এই মুহূর্তে কতটা প্রস্তুত, যেহেতু আর 1.5 মাস সময় আছে, 31 ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার কথা। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করছি যে আমরা যে এইভাবে ধরেন গতিতে আগাচ্ছি, তাতে করে আমরা ডিসেম্বরের মধ্যে যেটা সময়সীমা আছে এর মধ্যে আমরা সরকারকে রিপোর্টটা দিয়ে দিতে পারবো। তো ভিতরের কথা বলছি যে আমাদের একটা বড় কাজ হয়েছে বা বড় কাজ করতে হয়েছে, সেটা হচ্ছে অনেকগুলো আইন নির্বাচনের কমিশনকে সামনে রেখে কাজ করতে হয়, অনেকগুলো আইন। সে আইনগুলোর মধ্যে সবচেয়ে বড় আইন হচ্ছে আরপিও। আরপিওর মধ্যে বেশ কিছু সংশোধনের প্রয়োজন আছে, সেগুলোর উপর আমরা মোটামুটি এটা সংশোধনের রিকমেন্ডেশনসগুলো দাঁড় করিয়ে দিয়েছি। এগুলো এটা আপনি সরকার এগুলো যদি মনে করেন বাস্তবায়ন করবেন। আমরা কিন্তু সবগুলো আইনের ভিতরে ঢুকে সবগুলো আইনের মধ্যে যেখানে যেখানে আমরা মনে করি চেঞ্জ করা দরকার, ওই আইনগুলো আমরা শেষ করে ফেলেছি। আচ্ছা, কেমন? তারপর আসছে যে ব্যবস্থাপনার বিষয়, ইলেকশন কমিশনের যে সংগঠন আছে এবং কমিশন যে অন্যদের সহায়তা নিতে হয়, এই জিনিসগুলো সম্পর্কগুলো নির্ণয় করার চেষ্টা করছি। এবং এইসব বিষয়ে আরও অন্যান্য দেশ কী নীতি ফলো করে তার সাথে সামঞ্জস্য রেখে আমরা কি এগুলো করতে পারি কিনা, এইসব বিষয়গুলো আমরা দেখছি। আর সর্বশেষ হচ্ছে যে একটা চ্যালেঞ্জ এই আগামী দিনের নির্বাচনের জন্য বা এই কমিশনের জন্য, আমাদের প্রায় 1.5 কোটির মতো মানুষ বাইরে থাকেন। এর মধ্যে প্রবাসী শ্রমিক আছেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে আছেন, এরকম আছেন, বা সব বিভিন্ন কাজে বিদেশে আছেন, সেরকম বহু মানুষ আছেন। কিন্তু আমরা কোনো সময় তাদের রেমিটেন্সটা নিয়ে আমরা খুব ভাবি, রেমিটেন্সটা আমাদের দরকার, কিন্তু এদের যে একটা নাগরিক অধিকার, ভোটাধিকারটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু কেউ কোনো সময় উদ্যোগ নেয়নি। এটা আমি অবশ্যই এই বিষয়ে আসবো, একটা বড় পার্ট নিশ্চয়ই সেই বিষয়ে আলোচনা থাকবে। কিন্তু যে আইনগুলোর কথা বলছেন, বিভিন্ন জটিল আইন রয়েছে, এই সংস্কারের বিষয়ে পরামর্শ দিবেন যেগুলো, আর সেইগুলো নির্ধারণ করতে গিয়ে এমন কোনো আইন কি পাওয়া গেছে যেগুলো সংশোধন খুব জটিল সব বর্তমান সরকারের জন্য? আমার মনে হয় না এগুলো খুব জটিলতা না। হচ্ছে কতগুলো আইন আছে সামান্য সামান্য, হয়তো যেমন কতগুলো জিনিস আছে এগুলো সংবিধান টাচ করতে হবে, এইগুলো এমনিতে করা যাবে না, সংবিধান পরিবর্তনের প্রয়োজন আছে। যেমন ধরেন আমাদের এই সংবিধান অনুযায়ী 119-এর 2 বা 119-এর যে ধারাগুলো আছে, ইলেকশন কমিশনের কাজ, তারা কি কাজ করবেন, সে কাজের মধ্যে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করাটা নাই। আচ্ছা, জাতীয় নির্বাচনই শুধু তারা করবেন। তাহলে তারা তো স্থানীয় নির্বাচন তো প্রথম থেকে করে যাচ্ছেন। মানে নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হবে এই ধারা নেই, এরকম ধারা নেই। এটা কিন্তু অন্যান্য কাজ করিবেন এরকম ব্যবস্থার মধ্যে দিয়ে এটাকে ঢুকিয়ে দিয়ে সরকার বলে তারা নির্বাচনটা করেন। তো আমরা চাচ্ছি যে এটা ইলেকশন কমিশনের জন্য একটা ম্যান্ডেটের দায়িত্ব হয়ে যাবে স্থানীয় নির্বাচন করা। তাহলে তারা আর কোনো মিনিস্ট্রির দিকে তাকাতে হবে না। তারা কি করবে, যে যখন যেই ওখানে নির্বাচনের সময় এসে যাবে, তারাই নিজেরাই অটোমেটিক্যালি তারা তফসিল ঘোষণা করবেন। এই জন্য কার দিকে তাকিয়ে থাকতে হবে না। কিন্তু এখন এটা নাই নির্বাচন কমিশনের। এরকম যেমন আরেকটা বড় ধরনের ব্যত্যয় বা বলবো এটাকে সংযোজনের দরকার আছে, সেটা হচ্ছে 126 অনুচ্ছেদ সংবিধানের। বলা হচ্ছে যে নির্বাচনকালীন সময়ে সমস্ত প্রশাসন নির্বাচন কমিশনকে সহায়তা করবে, বাধ্য আর কি এক ধরনের সহায়তা করার। কিন্তু না করলে কি হবে, না, এটার কিন্তু কোনো বিধান নাই। সুতরাং সংবিধানে কিন্তু এখানে একটু সংযোজনের প্রশ্ন আছে,
যেহেতু সংবিধান একটা কমিটি আছে, আমরা তাদের দৃষ্টিতে এগুলো নেব। আরও কিছু কিছু বিষয় আছে, এগুলো ওই কমিটি যদি তারা এইটাকে টেক ওভার করেন, তাহলে কিন্তু ওই আইন করাটা সহজ হয়। আরও কিছু আইন আনা বা আইনের মধ্যে পিউনিটিভ অ্যাকশনগুলো নেওয়া, যে না করলে কি হবে, এইটা লাগবে কিন্তু। কারণ এখন তো যা হয়েছে যে অনেকে ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করে নাই, কমিশন কথা শুনে নেই। কমিশন বলেছেন, তারা শুনবে না। আর কমিশনও এটাকে শোনানোর জন্য কোনো চেষ্টা ছিল না। এগুলো কমিশনের দোষ। কিন্তু এখন একটা সুবিধা হচ্ছে, যদি ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা কোনো একটা তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন হয়, তাহলে কিন্তু অটোমেটিক্যালি 50% প্রবলেম কমে যাবে। আচ্ছা, কারণ আগে তো একটা রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনটা হয়েছে। সুতরাং রাজনৈতিক সরকারের নির্দেশনা মতো সরকারের প্রশাসনটা ওই পলাশির প্রান্তরে সিরাজউদ্দৌলা সন্ধ্যের মতো মীর জাফরের নির্দেশে চুপ দাঁড়িয়েছিল, সেভাবে তারা প্রশাসন দাঁড়িয়েছিল। এখন প্রশাসনকে তো অ্যাক্ট করতে হবে যদি অন্য গভর্নমেন্টের অধীনে হয় এটা। আর প্রশাসনের নিজের মধ্যেও একটা বোধ জাগা উচিত, তারা দেশের মানুষের সেবার জন্য এই চাকরিটা নিয়েছেন, করছেন। এখানে দেশের স্বার্থ কতটুকু তারা রক্ষা করছেন, এটা তাদের মধ্যে যদি বিবেকবোধ থাকে, তারা হয়তো ভবিষ্যতে এখানে সতর্ক হবেন। নতুবা এই সার্ভিসগুলো কিন্তু তাদের নিজেদের অস্তিত্বটা বজায় রাখা, মানসম্মান বজায় রাখা, নৈতিক মান ঠিক রাখা, এটা সম্ভব হবে না। তো সুতরাং এটা দুদিক থেকেই আইনও থাকতে হবে, আর তাদের একটা মরাল কারেজও থাকতে হবে। সরকারের দিক থেকে মনিটরিংটাও থাকতে হবে। ইলেকশন কমিশনকেও কিন্তু যথাযথভাবে বিহেভ করতে হবে। ইলেকশন কমিশনের কিন্তু অনেক অনেক ইনহারেন্ট পাওয়ার আছে, এটা তারা ইউজ করতে পারে। একটা বড় পাওয়ার হচ্ছে আমি নির্বাচন বন্ধ করে দিতে পারি। নির্বাচন কমিশন, আপনি নির্বাচন কোথাও বন্ধ করেন না, বন্ধ করেন। আপনি যদি দেখেন যে এটা নির্বাচনটা ঠিকভাবে হচ্ছে না, আপনার কিন্তু এভরি রাইট আছে নির্বাচনটা বন্ধ করে দেওয়া। আচ্ছা, তো সেটা তো করে না, না করে না, তাহলে এটা নির্বাচন কমিশনের না করার কারণ তো মানে চলমান সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করা। জি, কারণ তারা আগে থেকে এভাবে মোটিভেটেড ছিল। তো এইগুলো একটা, আমি এটা আবু হেনা সাহেব আমাদের ওখানে গিয়েছিলেন, ওনার সাথে কথা বলেছিলাম। তো ওনারও একটা মত হচ্ছে পার্সোনালিটি ম্যাটার্স। নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, আইন কানুন যতই থাক, বাট পার্সোনালিটি, ইন্টিগ্রিটি, অনেস্টি, তার সাহস, কারেজ, এগুলো কিন্তু ম্যাটার করে। এইটা ছাড়া, এগুলো ছাড়া একটা লোক আইন দিলেও তারা সব শক্তিশালী করতে পারবেন না, আইন তারা এম্পাওয়ার করতে পারবে না যদি তার ভিতরে এম্পাওয়ারমেন্ট না থাকে। এখন আমাদের এরকম একটা ক্রাইসিস কিন্তু আছে। আমি আসছি আপনার কাছে আবার, সাংবাদিক আসাদ মাহমুদ, আপনার কাছে কি মনে হয়, যেহেতু কাজ করছে তো বিভিন্ন কমিশন, বিশেষ করে নির্বাচন সংস্কার কমিশন, কি ধরনের জায়গাতে, মানে কোন জায়গাগুলোতে ফোকাস করা উচিত সংস্কারের জন্য? এই প্রসঙ্গে আমার একটাই কথা, যে আমি সত্যি কথা বলতে কি, আমার নির্বাচন এসব নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নাই। এটাতে কোনো কিছু হয় না আর কি। আমি হাজার রকমের আইন করব, আমার উদ্দেশ্য যদি ভালো না থাকে আমি কিছুই করতে পারবো না। কেমন, তার চেয়েও বড় কথা, সেদিন আমি শুনতেছিলাম আবু হেনা সাহেব বলতেছেন যে উনি যেটা বললেন যে একটা পার্সোনালিটি লোক দরকার, যারা আচ্ছা ডিগনিফাইড লোক দরকার এবং যোগ্য ব্যক্তি। এখন আমার প্রশ্ন হচ্ছে, যোগ্য ব্যক্তির ডেফিনেশনটা কি? হু ইজ যোগ্য? এখন আপনার কি সিএসপি হইতে হবে অথবা জাস্টিস হইতে হবে এটা হওয়ার জন্য? আবু হেনা সাহেব কেন, বা তত্ত্বাবধায়ক সরকারগুলোর অধীনে নির্বাচন কেন সফল হয়েছিল, বা অনেকে দ্বিমত থাকতে পারে, মোটামুটি সফল হয়েছে আর কি। কেন হলো সেটা? একমাত্র কারণ যে সরকার প্রধান সেই সময় কোনো নিরপেক্ষ সরকার ছিল। সে নিরপেক্ষ সরকার, তারা কোনো দলের ছিল না, অতএব তারা ওই প্রশাসনে মাঠ পর্যায়ে যে সমস্ত পুলিশ বা অন্যান্য যারা থাকবে, তাদেরকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া যে আমরা তোমাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করবো না, তুমি তোমার কাজ করবা, নির্বাচন কমিশন যেভাবে বলে সেভাবে করবা। এখন উনি একজন সিএসপি অফিসার ছিলেন, আমরা তো সিএসপি শুনলেই পড়ে যাই আর কি। কেমন, নিঃসন্দেহে তারা অনেক বেশি মেধাবী ছিলেন। না, এখন কথা হলো সেটাই আমি বলছি যে এই যোগ্য ব্যক্তি কথাটার অর্থটা কি, এটা ডেফিনেশনটা কি? আমরা আরেকজন সিএসপি অফিসারকে দেখছি, কাজী রকিবউদ্দিন আহমেদ, তাই না? তো তুমিও তো খুব যোগ্য মানুষ, মেধাবী ছাত্র, সব কিছুই ঠিক ছিল, কিন্তু সে তো কিছু করতে পারলো না। কেমন, এখন উনি বলতেছে যে একটা স্ট্যান্ড নেওয়ার দরকার, যে পার্সোনালিটি, এই রকম স্ট্যান্ড নিতে গেলে হয় তাকে মার খাইতে হবে যদি দলীয় সরকারের অধীনে হয়, অথবা তাকে দেশ ছেড়ে পালাইতে হবে। রকিবউদ্দিন সাহেব সেই সময় আমাদের মনে আছে কিনা জানি না, 2 মাসের জন্য সে অনেক চেষ্টা করেছিল এগুলো করার জন্য, কিন্তু তাকে এমনভাবে ভয় ভীতি দেখানো হয়েছিল যে সে 2 মাসের ছুটি নিয়ে সে বিদেশে চলে গেল।
2টা মাসে আসেই নেই, বুঝলেন? তো এখন সবচেয়ে বড় কথা, শেষমেশ সরকারের ইচ্ছা, আওয়ামী লীগ সরকারের ইচ্ছাতেই তো তার না শুধু নির্বাচন তাই না, হয়েছে। আমি যে কোনো সরকারের আমি সেটা বলছি, ঐক্যবদ্ধের ক্ষেত্রে বলছি। আমি এখন বলতে পারেন যে ইন্ডিয়া তো সরকারের অধীনেই নির্বাচন হয়, কিন্তু তারা মোটামুটি এমনভাবে সিস্টেমটাকে করেছে যে যেখানে বিরোধী দল হারলেও তেমন কোনো আমরা শুনতে পাই না যে ওখানে কারচুপি হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়াতেও ইলেকশনে সাংঘাতিকভাবে পেশি শক্তি হয়, টাকা পয়সা যাদের আছে তারাই জিতে। গতর পার্লামেন্টের আগের বার 80 জনের মধ্যে মার্ডার চার্জ ছিল, পার্লামেন্ট মেম্বার হয়েছে 80 জনের বিরুদ্ধে। 80, মানে কল্পনা করতে পারেন এটা? আচ্ছা, যাই হোক, তো আমি যে কথাটা বলার চেষ্টা করছি যে নির্বাচন ঠিক আছে, সব কিছুই হলো, কিন্তু নির্বাচন বা একটা রাষ্ট্রের প্রধান লক্ষ্য কি? যে জনকল্যাণ, সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। কিন্তু সেটা কি আমরা এই যে ইলেকশনগুলো করছি, এটাতে মানে বৃহত্তর জনগোষ্ঠীর কি হয়েছে এ পর্যন্ত? এবং শুধু এইখানে না, এখানেই প্রশ্নটা আসে যে আমরা যে খালি গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র, এই গণতন্ত্রের ডেফিনেশনটা কি? যদি আমরা এটা বুঝি, আমি যেটা বলি যে আব্রাহাম লিঙ্কনের যে কথাটা, গভর্নমেন্ট অফ দি পিপুল, বাই দি পিপুল, ফর দি পিপুল, পৃথিবীর কোথায় এই জায়গাটা এই গণতন্ত্র আছে আমাকে একটু দেখান তো দেখি। ইভেন আমেরিকাতে তো নাই। আমেরিকার মতো দেশে সেখানে কি সাধারণ মানুষ, হ্যাঁ ভোট দিতে পারে, তারা গভর্নমেন্ট চেঞ্জ করতে পারে, কিন্তু তাদের ভাগ্যের তো কোনো পরিবর্তন না। আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম, আমি আমেরিকাতে তো আমি ভোটই দিই না এখন। আমি কয়েকদিন আগে একটা লেখা লিখেছি, ওয়াই আই ডোন্ট ভোট ইন আমেরিকান ইলেকশন, বিকজ ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। সাধারণ মানুষের মতোই থাকে। বড় লোক কারা, মানে সুবিধা কারা হয়, ওই যে লবিস্টরা, কর্পোরেশনগুলা, কেমন এরাই হলো লাভবান হয়। এবং বর্তমান সোকল্ড গণতান্ত্রিক সিস্টেমে, যেমন ইংল্যান্ডে কয়দিন আগে নির্বাচন হয়ে গেল, তাই না? ওই টরিরা হেরে গেল, লিবারেলরা আসলো, তাতে তারপরেও কি ওখানকার সাধারণ মানুষের ক্ষোভ কমেছে? কমে নাই তো। আমেরিকাতে সাধারণ মানুষের ক্ষোভ কমেছে? কমে নাই তো। তারপরে তো আমাদের এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এটা ছাড়াও তো কোনো গত্যন্তর নেই। না, সেটাই আমি বলছি যে এখন উই হ্যাভ টু ফাইন্ড অ্যান অল্টারনেটিভ, যে আসলে কিভাবে কি করলে এটা ওনাদের মতো বিশেষজ্ঞরা সেটা বলতে পারবেন আর কি। আমি এই ব্যাপারে আমার কথা হলো যে আমি যে ইলেকশনটা করছি কিসের জন্য করছি, আমার পারপাসটা কি? ঠিক আছে, আমি একটা নিরপেক্ষ নির্বাচন হলো, একদল ক্ষমতায় আসলো, এসেই আমরা আমাদের দেশে কি দেখতেছি, এসেই আবার ওই আত্মীয় স্বজন, তারপরে নিজের মানে যারা এই সমস্ত কি বলে অসাধু ব্যবসায়ী, এরাই আবার ওই মানে ক্ষমতার কাছাকাছি থেকে এরাই সমস্ত সুযোগ সুবিধা। এই যে মিডিয়াগুলোর কথা চিন্তা করেন, প্রত্যেকের এক একটা করে মিডিয়া দরকার। কেন দরকার? অবৈধ মানে যে উপায়, যে আয় রোজগার হয়েছে, এইগুলাকে প্রোটেক্ট করা, কেমন? তো সত্যিকার অর্থে যদি আমি এই জন্য বলি যে একটা দেশের সার্বিক উন্নয়ন তখনই সম্ভব যদি দুইটা ইনস্টিটিউশনকে যদি ঠিক করা যায়। একটা হলো বিচার বিভাগ, যেখানে মানুষ বিচার পাবে, আর 2 নম্বর হলো সংবাদ মাধ্যম। এই দুইটা ইনস্টিটিউশনকে যদি মোটামুটি ঠিক করা যায়, তাহলে অনেক জিনিসের এমনি সমাধান হয়ে যায়। আমি আসছি আপনার কাছে, ডক্টর তুফাইল আহমেদ, আপনারা কি রাজনৈতিক কোনো দলের সঙ্গে এখনো পর্যন্ত কোনো ধরনের মত বিনিময় করেছেন, নাকি সিদ্ধান্ত নিয়েছেন যে তাদের সঙ্গে বসার দরকার নেই? আমাদেরকে যেভাবে ট্রাম্পস রেফারেন্স দিয়েছে, আমরা তার বাইরে যেতে পারি না। জি, রাজনৈতিক দলের সাথে আলোচনার বিষয়টা সরকারের জন্য রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, কারণ আমরা যখন প্রতিবেদনটা দেব, তখন সেটা নিয়েই সরকার স্টাডি করবেন, স্টাডি করে তখন ওটার ভিত্তিতে রাজনৈতিক দলের সাথে আলাপ করবেন। আমরা কিন্তু রাজনৈতিক দলের ওপিনিয়ন নিচ্ছি, লিখিতভাবে ওপিনিয়নগুলো নিচ্ছি, কিন্তু আমরা তাদের সাথে ডায়লগ করে, আর আমাদের সময় তো নেই, যে কমিশনের যে টাইমটা বেঁধে দেওয়া হয়েছে এর মধ্যে ডায়লগ করে এত সময় নাই। সেটা যেমন সত্য কথা, সময় নেই, রাজনৈতিক দলের সাথে। এটা কি আবার অন্য ধরনের জটিলতার মধ্যে পড়বে না? আমি একটু জানতে চাচ্ছি যে আপনাদের যেমন সময় নেই, সে কারণে রাজনৈতিক দল, সময়ের প্রশ্ন আমাদেরকে এটা বলে দেওয়া হয়েছে, কিন্তু যখন আপনারা প্রস্তাবনাগুলো তুলে ধরবেন সরকারের কাছে, সরকার আবার সেটা রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে, রাজনৈতিক দলগুলো আবার নানান ধরনের পরামর্শ দেবে, সেটা আবার আপনাদের কাছে দেবে। সরকারই করতে পারবে, তখন আমরা আমাদেরটা দিয়ে ফেলবো, তাই না? ওনাদের তো কাজ খালি রিপোর্টটা করা, পরামর্শ দেওয়া, গভর্নমেন্টকে দেওয়া। গভর্নমেন্ট এটা যদি গভর্নমেন্ট চায় যে না আপনারা আরো কাজ করেন, করতে হবে, কিন্তু সেটা গভর্নমেন্টই দায়িত্বটা নিয়েছে। রাজনৈতিক দলের সাথে আলোচনাটা এটা সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে হবে আলোচনাটা। এটাই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার যদি ভুল না হয়ে থাকে, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় 53টি দপ্তর
নানান ধরনের মন্ত্রণালয় সহ আরও বিভিন্ন যে দপ্তরগুলো আছে এরকম অর্ধশতাধিক সম্ভবত নানান ধরনের ইনস্টিটিউশন জড়িত। এতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করা, নির্বাচন অনুষ্ঠান করা, এটি তো নিঃসন্দেহে একটা কঠিন কাজ। এইগুলোর ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ থাকছে যে কিভাবে এটা আকারটা ছোট করে নিয়ে আসা যায়? না, এটা থাকবে, কিন্তু কথা হচ্ছে নির্বাচনটা এমন একটা কর্মযজ্ঞ, প্রায় 10 লাখ লোকের সম্পৃক্ততা হয়। এটা নিজের পোলিং অফিসার থেকে শুরু করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে, বিচার বিভাগের ইনভলভমেন্ট থেকে শুরু করে, প্রশাসনের বিভিন্ন স্তরের ইনভলভমেন্ট থেকে শুরু করে, এটা 10 লক্ষ লোকের একসাথে এটা কর্মযজ্ঞ অ্যাট দ্য সেম টাইম একদিনেই। হ্যাঁ। একদিনের কাজ। এটার আগেও আছে কিছু কাজ, পরেও আছে কিছু কাজ। সেজন্য এটা, তবে হ্যাঁ, সব বিভাগগুলো যখন তার নিজের আইন মতো কাজ করবে তাহলে কিন্তু সমস্যা নাই। কারণ জুডিশিয়ারি নিজস্ব আইন মতো এটা ট্রাইব্যুনাল হবে, ট্রাইব্যুনালে তারা কাজ করবেন। আর যে নির্বাচনী আচরণ বিধি মানার জন্য, এটা অবজার্ভ করার জন্য, ইনকোয়ারি করার জন্য কমিটি আছে, সেই কমিটি কাজ করবে, আবার অ্যাডজুডিকেট করবে, এরাও কিন্তু মাঠে থাকবে। 300 কনস্টিটুয়েন্সিতে 300টা কমিটি কাজ করবে, এবং এরকম 300 জন ম্যাজিস্ট্রেটও কিন্তু ওইভাবে থাকবে। তো প্রত্যেকে যখন প্রত্যেকের কাজটা করেন তাহলে কিন্তু এটা কিন্তু সমস্যা না, যে যার মতো করে যার মতো কাজটা সেই করবে। আর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী করবে। ওভারসি করার জন্য এখন হয়তো আগে মিলিটারি আর্মি দেওয়াটা প্রবলেম হতো, আর্মিটাকে, এটাও একটা বড় ধরনের কাজ হবে। প্রতিরক্ষা বাহিনীকে আইনশৃঙ্খলা থেকে দূরে রাখা হয়েছিল, এটা ইচ্ছাকৃতভাবে আইনের মধ্যে এটা করে দেওয়া হয়েছিল। আমরা চাচ্ছি যে এটা রেস্টোর করতে। আচ্ছা, এটা রেস্টোর করতে তাহলে, মানে আগে ছিল না, আগে ছিল, মাঝখানে বাদ দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ডেফিনিশন, ওখান থেকে প্রতিরক্ষা বাহিনীকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। সেটা এখন রেস্টোর করা হবে। এটা ওই যে আরপিওর মধ্যে সংশোধনী করে, তাহলেও কিন্তু এটা একটা সাহায্য হবে। আর পুলিশের পক্ষে একসাথে এতগুলো জিনিসকে মোকাবিলা করা সম্ভব হয় না। আর পুলিশের উপর যে গণ আস্থা, এটার ক্ষেত্রেও সমস্যা হয়েছে। তো সুতরাং এখানে হয়তো আমি বলছি, হয়তো স্থান বিশেষে রিটার্নিং অফিসাররা সিদ্ধান্ত নেবেন, বা ইলেকশন কমিশন তখন সিদ্ধান্ত নেবেন যে আর্মি দেবো কিনা আমি, তাহলে এটা আর বাধা থাকবে না। যদি মনে করেন যে তারা দিতে চায়, তাহলে বাধাটা থাকবে না। এরকম আরও অনেক কিছু জিনিস আছে, যেমন ভাইয়ের সাথে আমি একমত যে গণতন্ত্র একটা ব্যবস্থা, এটা কিন্তু ত্রুটিবিহীন না। কিন্তু গণতন্ত্রের সমস্যা গণতন্ত্র দিয়েই করতে হয়, এর চেয়ে কিন্তু বিকল্প বেশি বড় বিকল্প নাই। আর গণতান্ত্রিক ব্যবস্থাতে একদম ত্রুটি মুক্ত সেটা না। গণতন্ত্রের মধ্যে অর্থ এবং পেশি, আমাদের মতো উন্নয়নশীল দেশে পেশিটা হয়ে যায় অর্থ, আর আমেরিকার মতো দেশে এটা বড় বড় মানি কিন্তু কর্পোরেশনগুলো এটা কন্ট্রোল করে ফেলে। তো এগুলো আছে। তারপরেও যেহেতু ওপেন কথা বলার সুযোগ থাকে, চয়েসের সুযোগ থাকে, এখানে জনগণেরও কিছু সার্বভৌমত্বের এক্সারসাইজ হয়। আর ইলেকশন, এটা আরও কঠিন জিনিস। ইলেকশন প্রসেসটা এটা কিন্তু একটা মন্দ বিকল্প। রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন পদ্ধতি এটা একটা মন্দ বিকল্প। সবচেয়ে ভালো বিকল্প ছিল যে কনসেনসাস, কিন্তু আমরা এটা পারবো না, এটা পারবো না, সম্ভব না। কিন্তু এটা মন্দ বিকল্প, যেহেতু এটা পাচ্ছি না বলেই এই মন্দটা নিতে হয়। এই মন্দটা নিলে এখানে টাকা আসবে, পেশি আসবে, এখানে ইনফ্লুয়েন্স আসবে, এগুলো আসবে। আর আমাদের যেটা যে সমস্যা হয়ে গেছে, সেটা থেকে আমরা কবে মুক্ত হবো জানি না। পলিটিক্স এবং ব্যবসা, মুনাফা, এটা এক সূত্রে গাঁথা হয়ে গেছে। রাজনীতি করব, ওখান থেকে মুনাফা নেব, এবং আমার কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু মুনাফা আসবে। আমি এই প্রশ্নটাই ওনাকে করতে চাচ্ছিলাম, যেহেতু উনি এটাই হচ্ছে আমার কথা। ভাই, আপনি আমার কথাটা আমি কি একটু করতে পারি? আপনি সরাসরি প্রশ্ন বলেন। সেটা হলো, এইটা হচ্ছে সবচেয়ে, যদি আমরা রাজনীতিকে এই মানে অর্থের প্রভাব মুক্ত করতে পারি, তাহলেই দেশের সাধারণ মানুষের উপকার হবে। আমি আর রাজনীতিতে কেন যাচ্ছি? আমি জানি যে এইখানে রাতারাতি বড়লোক হওয়া যাবে। কেমন? এখানে কোনো ইনভেস্টমেন্টের দরকার নাই, শুধু দরকার একটাই জিনিস, যে আমি সরকার প্রধান। এখন তো যতই আমরা গণতন্ত্রের কথা বলি না কেন, এই দেশের সিস্টেমই হয়েছে যে ব্যক্তি হয়েছে সবচেয়ে ক্ষমতাশালী। হ্যাঁ, সেটা শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান বলেন, খালেদা জিয়া, এরশাদ, হাসিনা, সব হলো ব্যক্তিকেন্দ্রিক। কেমন? যদিও আমরা বিভিন্ন পার্টি টার্টির নাম করি, কিন্তু সবাই জানে মূল ক্ষমতা কার কাছে। তো সেইখানে যদি আমি কাছাকাছি যেতে পারি তাহলে তো আমি রাতারাতি বড়লোক হয়ে গেলাম। এই জিনিসটা কি কোনোভাবে এটাকে রদ করার কি কোনো উপায় আছে? আপনারা কিছু চিন্তা ভাবনা করছেন? এটা হচ্ছে এখনকার যে আইন কানুনগুলো আছে, সেগুলোর যদি সঠিক প্রয়োগ হয়, হয়তো সম্পূর্ণ পারবেন না, কিন্তু কাছাকাছি যাওয়ার মতন অবস্থা আছে। যেমন ধরেন, এখানে 8টা তথ্য দিতে হয় তার একটা হলফনামা দিয়ে। এই হলফনামার মধ্যে কিন্তু ডিক্লারেশনের প্রশ্ন আছে
যে আমার কি সম্পদ আছে, কিভাবে আমি অর্জিত হয়েছে, আমি কতটুকু ইনকাম ট্যাক্স দিই কিনা, আমার এটা হোয়াইট কিনা, এইসব জিনিস কিন্তু এখান থেকে বের করা সম্ভব। আচ্ছা, কিন্তু যেটা হয়েছে আট তথ্য দেওয়াটা, আমরাই একটা মামলা করেছিলাম সুজন থেকে, সেই ইন্ডিয়ার এক্সপেরিয়েন্স দিয়ে। এখন কোর্টের রায় কিন্তু এটা আসছে, কিন্তু সরকার করে না এটা আইন। এখন কিন্তু এটা আইন, এখন আরপিওতে কিন্তু এটা হলফনামাটা আইন হয়ে গেছে। কিন্তু এই হলফনামাটাতে দিচ্ছে, 8টা তথ্য দিচ্ছে, এগুলো কোনো যাচাই বাছাই করা হয়নি। যদি এটা একটা কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হয়, আইন এমন আছে যে আপনি এমপি হয়ে গেছেন কিন্তু হলফনামা আপনার ভুল তথ্য, মিথ্যা তথ্য দিয়েছেন, আপনার এমপি থাকবে না, রাইট, তাই না? তাহলে এখন একটা বড় জিনিস হচ্ছে এই 8 তথ্যটাকে যাচাই করার একটা প্রক্রিয়া শুরু করতে হবে। এই জন্য একটা কমিটি করে এরা 8 তথ্যটা যাচাই করবে, ইলেকশনের আগেও করবে, ইলেকশনের পরেও করতে হবে এটা। আচ্ছা, তার সঙ্গে কি এটাও দরকার না যে যে মুহূর্তে এটা ধরা পড়বে সঙ্গে সঙ্গে তার তার এমপি থাকবে না? হ্যাঁ, সেরকম একটি বিধান তো রয়েছে। সেই বিধান তো আমি তো এনফোর্স করি না। আমি যদি একটা एग्जांपल দিই, যেমন 7 জানুয়ারি নির্বাচন আগে, ওটা তো কোনো নির্বাচনই না, তারপরে যে আমি एग्जांपल হিসেবে নিয়ে আসি যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী 300টি ফ্ল্যাট রয়েছে বিদেশে, এরকম একটি নিউজ বের হলো আন্তর্জাতিক গণমাধ্যমে, এবং তখন নির্বাচন কমিশন থেকে বলা হলো যে এটা আমাদের দায়িত্ব না, এটা দুদক দেখবে বা অন্যান্য প্রতিষ্ঠান ভেরিফাই করবে। এটা ঠিক না, এটা নির্বাচন কমিশন বলে থাকলে তার দায়িত্বকে অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, এবং এটা ভুল কথা বলেছেন তারা। কারণ এই জন্য আমরা এটাকে ক্লিয়ার করার জন্য এইবার চেষ্টা করছি, ওই শব্দটার মধ্যে দেশে এবং বিদেশি সম্পত্তি দুইটা হিসাব দিতে হবে, আপনাকে ডিক্লেয়ার করতে হবে, দেশে এবং বিদেশে দুইটাই ডিক্লেয়ার করতে হবে। আপনার অভিজ্ঞতা ডিক্লেয়ার করার পরে এটা তো যাচাই করতে হবে, যাচাই বাছাইটা আমাদের কমিশন করে নাই এতদিন। আপনি তো সম্ভবত 40 বছর ধরে এই বিষয়ে কাজ করছেন, এবং এরকম অভিজ্ঞতা কি আপনার আছে যে হলফনামায় যে তথ্য দেওয়া হয়, তথ্যে গড়মিলের কারণে নমিনেশন পেপার না, এটা যাচাই হয় নাই, যাচাই করা হয়, মানে কি শুধু সরকার মানে কর্তার ইচ্ছা কর্ম হয়েছে? এখন যেটা এটা প্রশ্নটা আসছে, এখন যাচাই হবে, যাচাই না হওয়ার কারণ নাই। এখানে কিন্তু গণমাধ্যমের একটা সাংঘাতিক ভূমিকা থাকবে। তারা ওইটা ইলেকশন কমিশন থেকে নেবে, ওই এগুলা হলফনামাগুলো যে কোথায় কি দিয়েছে, কেমন, এবং তাদের যদি ইনভেস্টিগেটিভ রিপোর্টিং যদি আমরা সত্যিকার অর্থে একটা অনুসন্ধানী সংবাদ যদি করতে চাই, তাদেরকে এটা হাইলাইট করতে হবে যে এইখানে এই ডিসক্রিপেন্সি পাওয়া গেছে। তখন তারা নির্বাচন কমিশনকে বলবে যে তুমি এটা ধরতেছো না কেন। এই জিনিসটা কিন্তু আমাদের গণমাধ্যমের কিছু কিছু গণমাধ্যম এটা কিন্তু খুব মেটিকুলাসলি করেছে, কিন্তু ইলেকশন কমিশন গণমাধ্যমের রিপোর্টটা নিয়ে কোনো রকম অ্যাকশনে যায়নি। এক্স্যাক্টলি, এটা এনশিওর করতে হবে যে, এবং মানে সাস্টেন্ড ওয়েতে এই ক্যাম্পেইনটা করতে হবে যে আপনি কেন করছেন না এটা তো আইনেই আছে। এই যেমন ভূমিমন্ত্রীর কথা বললাম, তারপরে গত 15-16 বছরে যাদের যে বিশাল সম্পত্তি হয়েছে, ধরেন আমি সরি এটা বাই নেমে বলি, যেমন ওই যে টেকনাফের এক এমপি ছিলেন বদির সম্পদ, তার স্ত্রী, তাকে এগুলোর হিসাব দেওয়ার মতন অবস্থা না, এবং এর সাথে ড্রাগের সাথে তার সংযোগ, অন্যান্য কিছু, এগুলো কিন্তু হলফনামার সাথে, তার দেওয়া তথ্যের সাথে, তার রিয়েল সম্পদের সাথে কিন্তু বড় ধরনের কলমিল ছিল। এটা কিন্তু প্রেসে বহুবার আসছে, কিন্তু পার্টি তাকে নমিনেশন না দিয়ে তার ওয়াইফকে দিয়েছে। হ্যাঁ, সেটাই তো আমি লিখেছিলাম একটা কলাম, বৌদির বদলে বৌদি। তো এখন এগুলো তো কোনো সমাধান হলো না। একদিক থেকে পার্টিকেও কিন্তু সৎ হওয়া লাগবে, যে পার্টি যে নমিনেট করছে আমি একটা লক্ষ্যে, এটা কেন নমিনেট করছে এই লোকটাকে। পার্টির যদি কোনো দায়িত্ব না থাকে তাহলে সেই পার্টি তো আপনি এটা পার্টি হওয়ার যোগ্যতা রাখে না, আমরা সবাই জানি। তারপর হয়তো যোগ্যতা সম্পূর্ণ পার্টি রয়ে যায়। এটা জনগণ তাদেরকে জবাবদিহি করাতে হবে। জনগণ যদি মনে করেন যে না আমার টাকা পেলেই চলে, টাকাওয়ালা হলেই চলে, জনগণটা কারা, জনগণের অভিমতের কি গুরুত্ব আছে? আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন এই প্রসঙ্গেই। আমরা তো মোটামুটি বাস্তবতাটা জানি, এবং যেহেতু আমরা এই দেশে বসবাস করি, আমরা এই দেশের নাগরিক, আমরা বুঝি ব্যাপারগুলো, কেমন, এটা না বোঝার কিছু নাই। এখন এই যে আমি বললাম যে ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি চালু, পরিবারতন্ত্র বা যেটাই বলুন, এটার থেকে আমরা যদি মুক্ত না হতে পারি তো এই সমস্ত সমস্যার তো কোনো সমাধানই হবে না। আমি যদি মনে করি যে বংশ পরম্পরায় আমার এবং আমার পরিবার এটার মধ্যে থাকবে, কেমন, তো আপনি কি করে করবেন না? এটা আপনার কথাটা অত্যন্ত ভ্যালিড, এবং দেখেন আপনি যদি এমপিরিক্যাল এভিডেন্স দেখেন, এমপি সাহেব বয়স হয়ে গেছে, উনি ওনার ছেলেকে গ্রুম করছেন, মেয়েকে গ্রুম করছেন, এবং পরবর্তীতে ওনাকে নমিনেশন দিচ্ছেন, নিজে না পারলে স্ত্রীকে দিচ্ছেন, অথবা নিজে আসেন একটাতে এমপি, আবার খুব বড় বড় নেতারা স্ত্রীকে বানিয়েছে আবার মহিলা এমপি।
হ্যাঁ, তারপর আরেকটা জিনিস দেখেন, এই যে বঙ্গভবনে বসে আছে শাহাবুদ্দিন ছুপ্পু আমাদের রাষ্ট্রপতি, কেমন এই লোকটা যেহেতু পাবনার এমপি ছিল, সে হওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলেকে ওখানে বসেছে। তো এটা কি মানে এটা কি করে এটা আমরা গ্রহণ করব? যেমন আব্দুল হামিদ সাহেব তার ছেলেকে হ্যাঁ, বসিয়ে দিয়েছেন। তার মানে আমি মোটামুটি একটা পদ পদবিতে উঠতে পারলে বংশ পরম্পরায় আমরা রাজনীতি এই সুবিধাটা নিয়ে থাকবো। থেকে কিভাবে আমরা মুক্তি? এটার জন্য যেমন রাজনৈতিক সদিচ্ছা আমাদের আরপিওতে যে কথা তো সেইটাই, আরপিওতে যেই যেমন ধরেন এটা এখন যেতে হয়, তাহলে আপনার সাথে অন্য প্রথমত হচ্ছে আমার সংবিধানে রাজনৈতিক দল কি, রাজনৈতিক দলের দায়িত্ব কর্তব্য কি, কিভাবে রাজনৈতিক দল হয়, সংবিধানে কোনো কিছু নাই। সংবিধানে 152 খালি একটা ডেফিনিশন দেওয়া হয়েছে, এই এক বা একাধিক অধিসংখ্য নিয়ে একটা কিছু হলেই রাজনৈতিক দল হয়ে যায়। কিন্তু যে রাজনৈতিক দলের হাতে দেশ চলে, সেই রাজনৈতিক দলের বিষয়ে কিন্তু সংবিধান নীরব। তাহলে এইবার সংবিধান সংস্কার কমিটি হয়েছে, কাজ করছেন, তাদেরকে আমাকেও তারা ডেকেছিলেন। আমি বলছি রাজনৈতিক দলের উপরেও কিন্তু আপনাদের একটা চ্যাপ্টার লাগবে, যতই ছোট হোক আর বড় হোক, রাজনৈতিক দলটা কি, রাজনৈতিক দল কি করবে, তাদের কিভাবে তারা অ্যাকাউন্টেবল হবে, এটা একটা লাগবে। আচ্ছা, কিছু অংশ এটা আরপিও কভার করে, সে আরপিওর যে অংশটার মধ্যে রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন হয়, রেজিস্ট্রেশন যেহেতু আপনি করছেন, তাহলে আপনার অনেকগুলো শর্ত পালন করতে হবে। সেই শর্তগুলো আমরা চেষ্টা করছি আরপিওর মধ্যে অন্তর্ভুক্ত করতে। আলোচনায় ফিরবে একটা ছোট্ট বিরতি পরে, এবং নিশ্চয়ই তখন আমরা আলোচনা করব প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। দর্শক, ফিরছি খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি নির্বাচন সংস্কার বিষয়ে এবং একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে। নির্বাচন সংস্কার কমিশন কি করছে বা কি করা রয়েছে এ বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তুফাইল আহমেদ, এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক আরশাদ মাহমুদ। আমি অধ্যাপক ডক্টর তুফাইল আহমেদ প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে আসতে চাই। দীর্ঘদিন ধরে এই বিষয়টি আলোচনা হচ্ছে। 2008 সালেও একবার উদ্যোগ নেওয়া হয়েছিল পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার এটা যাতে নিশ্চিত করা যায়, কিন্তু জটিল পদ্ধতি এবং সময় সাপেক্ষ বিধায় সেটা হারিয়ে গেছে সময়ের অতল গহ্বরে। এবার কি আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা? জি, আমি এটা নিয়ে বলবো। আশরাফ ভাইয়ের একটা প্রশ্ন একটু সামান্য, যেমন ওই আরপিওর কথা বললাম, আরপিওতে রাজনৈতিক দলের যে যেহেতু নিবন্ধন হয় ইলেকশন কমিশনে, সেই জন্য নিবন্ধনের মধ্যে কিছু শর্ত এখানে থাকবে। এগুলো যদি প্রতিপালিত হয় তাহলে হয়তো কিছুটা ওই যে জিনিসটা যেটা কনসার্ন আপনার, এটা কিছুটা মিনিমাইজ হবে। আরেকটা হচ্ছে মনোনয়ন প্রথা। মনোনয়নটা কীভাবে হবে? একটা লোক হঠাৎ করে আসলেন টাকা পয়সা নিয়ে, সে বাড়ি থেকে মনোনয়ন কিনে ফেললেন, এটা আপনি অ্যালাউ করবেন কিনা? এই ক্ষেত্রে কিন্তু মনোনয়নে কনস্টিটুয়েন্সির যে ভোটার বা তাদের পার্টির যে সাপোর্টার রেজিস্টার্ড, কারণ আমাদের পলিটিক্যাল পার্টিগুলোতে রেজিস্টার্ড কোনো মেম্বার নাই, কোন পার্টিতে কত মেম্বার আছে এটার কোনো কিন্তু হিসাব নাই, এবং কারা কাউন্সিল করবে এটার কোনো কিন্তু আগামাথা নাই, কাউন্সিল তো হয় না। ওই জিনিসগুলো কিন্তু পার্টিকে এখন ঠিক করতে হবে না। কিন্তু ভাই, আপনার কি মনে হয় না যে সব কিছুর সমাধান সম্ভব যদি এই যে ব্যক্তিকেন্দ্রিক বা পরিবার, এইভাবে ব্যক্তিটা প্রভাবটা কমে আসবে যদি আপনি পার্টিটাকে ওপেন করেন, পার্টির মধ্যে অন্যদের সে থাকে, তখন কিন্তু একটা ব্যক্তি, একটা পরিবার। আমি নিজের দলের মধ্যেই আমি কোনো গণতন্ত্র চাই, ওইটা গণতন্ত্রের ভিতরে গণতন্ত্র লাগবে তো। আচ্ছা, তো সেইটা এখন আপনি জাস্ট একটা হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন ধরেন, আওয়ামী লীগ তো এখন মোটামুটি বাইরে, বিএনপি এখন মোটামুটি সবাই বলছে যে বড় দল এটা। এখন আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছি যে তারেক রহমান যে কাজটা করতে পারে, যে আমি যেহেতু পরিবারতন্ত্র নিয়ে নানান রকমের কথাবার্তা হচ্ছে, আমি নেক্সট ইলেকশনে আমি কন্টেস্ট করব না, আমি দলের প্রধান থাকব। কেমন? আমি দেখাতে চাই যে আমি কোনো শাসন ক্ষমতার মধ্যে আমি যাব না, অন্যান্য সিনিয়র যারা আছে তারা এটা যাবে, আমি পার্টির প্রধান থাকব এবং পার্টি প্রধান। আমরা এটা নিয়ে অন্যদিন নিশ্চয়ই আলোচনা করব। আমরা একটু প্রবাসীদের ভোটাধিকার প্রশ্ন বলছি। আমি বলছি যে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যদি আমি যদি এইভাবে যদি
দলের ভিতর থেকে ভোটাধিকার দিয়ে ভোট প্রয়োগের মাধ্যমে নিজেদের দলের নেতা না, সেটা তো আর তারা কিছু করতে পারবে না, এটা রাজনৈতিক দলের ওটা তো সদিচ্ছা বলতে বিষয়। পারবে কিনা এটা না, এটা আমার মনে হয় নির্বাচন কমিশন সংস্কারের সাথে জড়িত না বোধহয়, এটা রাজনৈতিক দলের এটা রাজনৈতিক just আমি- আলোচনার বিষয়। এটা- না, ঠিক এটা আছে, তো আপনি একটা বলছেন গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? গুরুত্বপূর্ণ অবশ্যই, সেটা রাজনৈতিক দলের সদিচ্ছার বিষয়। মানে রাজনৈতিক দলটাকে শুদ্ধ করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছে কিছু ওয়েপন্স আছে। এটা নির্বাচন কমিশন যতটুকু সম্ভব ব্যবহার করবেন। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই যে মনোনয়ন কিভাবে হবে তার কতগুলো জিনিস আরপিও তো আছে RPO, অলরেডি। হ্যাঁ। এইসব জিনিস তারা যদি অ্যাপ্লাই করেন তাহলে ওই জায়গায় কিছুটা হলেও অন্তত আঘাত লাগবে, কিছু একটা ইতিবাচক দিক হবে। আচ্ছা, আপনার প্রবাসী ভোটারদের এবং এটা এই বিষয়টা রিয়েলি একটা চ্যালেঞ্জ, এটা বিরাট একটা চ্যালেঞ্জ। কিন্তু এখন অনেক প্রযুক্তির ডেভেলপমেন্ট হয়েছে, আর আমাদের লোক যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে অনেক সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সেই কারণে আমি মনে করি যে এখন একটা রাইট টাইম, উপযুক্ত সময় এই বিষয়টা আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। সেটা এখন কিভাবে হবে? তা আমরা যেটা যে পর্যন্ত যতটুকু পেলাম, আরও আলাপ আলোচনা দরকার আছে। আমরা ফরেন মিনিস্ট্রি, প্রবাসী মন্ত্রণালয়, যে জনশক্তি মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মিনিস্ট্রি, পোস্টাল সিস্টেম, তারপরে ইলেকশন কমিশন, এদের সবাইকে নিয়ে বসছি, এটা নিয়ে একাধিকবার, আরও বসতে হবে এটা কয়েকবার। আবার আমি একটা সুযোগে মালয়েশিয়া যাওয়ার সুযোগ হয়েছিল। এটা এই কমিশনের কাজের সাথে না, আমার একটা অন্য কমিটমেন্টের কারণে গেছিলাম। তখন আমি চেষ্টা করলাম একটু বেশি কিছু প্রবাসীদের সাথে কথা বলতে পারি কিনা, তাদের কীভাবে তারা কী করতে চায় না চায় এগুলো। তো এইসব পরিপ্রেক্ষিতে আমি এখন আপনাকে রেসপন্স করছি। প্রথম হচ্ছে আমাদের এখন একটা সুযোগ আসছে, বিরাট সুযোগ, এটাকে মিস করা যাবে না। সেটা হচ্ছে যে আমাদের এখন ন্যাশনাল আইডি কার্ড আছে। ন্যাশনাল আইডি কার্ডের সাথে ভোটার তালিকাকে সংযুক্ত করে দিলে যার ন্যাশনাল আইডি কার্ড হয়েছে সে অটোমেটিক্যালি ভোটার হয়ে যাবে 18 ইয়ার্স পরে। হ্যাঁ, এখানে প্রশ্ন হচ্ছে যিনি মারা গেলেন তার ভোটার তালিকা থেকে তাকে অফ করতে হবে। এই ক্ষেত্রে বছরে একবার দুইবার এটাকে ওইভাবে সংশোধন করতে হবে যে এইখানে যারা ভোটার তালিকাতে আছে তাদের মধ্যে জীবিত নাই কারা, তাহলে তাদেরকে আউট করতে হবে। তাহলে প্রথম হচ্ছে তালিকাটাকে আপনার শুদ্ধ করতে হবে। একটা বড় ওয়েপন হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ডের সাথে ভোটার তালিকা সংযুক্ত করেন, আমাকে আর ঘরে ঘরে গিয়ে ভোটার তালিকা করতে হবে না। কারণ ন্যাশনাল আইডি কার্ড করাটা এটা সবার জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। আইডি কার্ড না থাকলে আপনি অনেকগুলো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সেই কারণে সবাই কিন্তু এখন ন্যাশনাল আইডি কার্ড করতে চায়, এবং ন্যাশনাল আইডি কার্ডের বাইরে লোক খুব কম। কিন্তু হ্যাঁ, মহিলাদের মধ্যে অনেকে বাদ আছে, এবং প্রবাসীদের মধ্যে একটা বড় অংশের আইডি কার্ড নাই। আচ্ছা, তো এই এখন একটা চ্যালেঞ্জ হবে প্রবাসী যারা আছেন, বিশেষ করে মালয়েশিয়া, মিডল ইস্টে, এই জাতীয় জায়গার মধ্যে আমাদের অনেকে অদক্ষ শ্রমিকরা গেছেন, তাদের অনেকের হয়তো কার্ড নাই, এরা করতে পারেন না বিভিন্ন কারণে। তাদেরকে কার্ড করার জন্য ইলেকশন কমিশন কিন্তু একটা কাজ করছে এখন। সেটা হচ্ছে তারা 7-8টা টিম করে হাই কমিশন বা এম্বাসিতে গিয়ে তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, যাতে করে তারা ওখানে বসেই আইডি কার্ডটা ইস্যু করতে পারেন। এদিক থেকে তারা কার্ডটা এটা সাপ্লাই দিবে, ওরা সমস্ত ফর্মালিটিগুলো করবে। এটা একটা সিস্টেম হয়েছে। তা আমি আবার মাঠে গিয়ে যে সিস্টেমটা দেখলাম সমস্যা, সেটা হচ্ছে কি, যেমন মালয়েশিয়াতে আমরা ফর্মালি জানি 10-12 লাখ, কিন্তু ইনফর্মালি এটা বলা হচ্ছে এটা 15-16 লাখ। তো এইখানে এই বেশিরভাগ লোকের কিন্তু কার্ড নাই। কেন? তারা চলে গেছে পাসপোর্টটা করে গেছে। এখন পাসপোর্ট করার সময় তখন আইডি কার্ড চাওয়া হয়নি, যার ফলে তারা পাসপোর্ট নিয়ে চলে গেছে, কিন্তু আগে যারা গেছে এখন তাদের আইডি কার্ড নেই। তারা এমনও আছে, আমি একজনকে পেলাম, সে 20 বছর 30 বছর হয়ে গেছে তার, সে ওখানে আছে, যাওয়া আসা করেছে, তার ছেলে মেয়ে আছে এখানে, সব কিছুই আছে, কিন্তু আইডি কার্ড সে করে নেই। এখন আইডি কার্ড করতে গেলে অনেক হাঙ্গামা হচ্ছে। ওরা দাবি করছে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদেরকে আইডি কার্ডটা দেওয়া হোক, আমরা যাই, আমার কাছে অন্য কোনো কাগজ নেই, আমার কাছে পাসপোর্টটা আছে, আর দেশে টাকা পাঠিয়েছি সেই রিসিপ্টগুলো আছে আমার কাছে, এইটাকে বেসিস ধরে আমার আইডি কার্ডটা ঠিক করা হোক, তাহলে আমার আর অন্য ঝামেলা লাগে না। আমার গ্রাম থেকে, দেশ থেকে আমার জন্মসনদের ভিত্তিতে আবার এটা করবেন, এটা আমার পক্ষে ডিফিকাল্ট, সম্ভব হবে না। আচ্ছা, এখন তাদের আরেকটা সমস্যা হচ্ছে, যেটা মালয়েশিয়ানদের মধ্যে প্রায় 20-25 হাজার পাসপোর্ট জমা হয়েছে এম্বাসিতে। এরা সবার ভিসা এক্সটেনশন করতে পাসপোর্ট লাগবে, কিন্তু পাসপোর্টটা রিনিউ না করলে বা পাসপোর্টটা এমআরপি পাসপোর্ট না হলে এটা পাচ্ছে না তারা। কিন্তু এম্বাসি এগুলো প্রায় 6 মাস ধরে আটকে আছে, ছাড়ে না এখনো পর্যন্ত এই অবস্থা। তারা বলছে তারা নাকি পাসপোর্ট পাচ্ছে না এখান থেকে, বাংলাদেশ থেকে। আচ্ছা, এই যে চেইন এফেক্টগুলো, এগুলোর কারণে
একটা প্রবাসীর কিন্তু ভোট দেওয়াটা তার কাছে এখন বড় না। প্রথম তার পাসপোর্টের রিনিউ হওয়াটা, তার চাকরি ঠিক রাখাটা কিন্তু অনেক বড়। আচ্ছা, আরেকটা হচ্ছে তারা কিন্তু সব কুয়ালালামপুরে থাকে না, তারা বিভিন্ন রিমোট এরিয়াতে কাজ করে, অনেক রিমোট এরিয়াতে কাজ করে। তো এই রিমোট এরিয়াগুলোতে এসে তারা ওখান থেকে কুয়ালালামপুর এসে হাইকমিশনে গিয়ে তার কার্ড রিনিউ করবে, কার্ড বানাবে, এই অবকাশ কিন্তু নাই। কারণ তার কদিন ছুটি লাগবে, তার কত টাকা খরচা হবে। তাহলে এইখানে হাইকমিশনকে এমন একটা ব্যবস্থা করতে হবে যে যে সব লোকেশনে শ্রমিকরা থাকে সেই লোকেশনে গিয়ে এই কাজটা করতে হবে। এবং মালয়েশিয়ান প্রবাসীরা বলতেছে এর জন্য এমবাসিকে বিরাট করতে হবে না, আমাদের এখানে প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী আছে, তাদেরকে একটু ভলান্টিয়ার হিসেবে রিক্রুট করে ট্রেনিং দিয়ে যদি দেয়, তারা কিন্তু এইসব আউটরিচগুলোতে গিয়ে কিন্তু এটা করতে পারে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো সমস্যা আছে যেগুলো শুধু আমরা বললেই কিন্তু ভোটার লিস্ট করা যাবে না। কারণ এখন পর্যন্ত ইলেকশন কমিশন যে লোকগুলো পাঠিয়েছে, যে কাজটা করেছে, তাতে করে গত 3-4-5 মাসে 16-17 হাজার লোককে কার্ড দেওয়া গেছে। তার মানে এটা কত স্লো প্রসেসটা। তাহলে এটাকে আরো র্যাপিড করতে হবে। আমি একটু জি, আচ্ছা, মাহমুদ আপনার অভিজ্ঞতা জানছি, আপনি অভিজ্ঞতা- দীর্ঘদিন বাইরে ছিলেন হ্যাঁ, এবং না। আমরা দেখলাম যে গত মার্কিন নির্বাচনে প্রায় 8 কোটি পোস্টাল ভোটার পড়লো। শুধু প্রবাসে থাকে এমন নয়, যারা অসুস্থ, যারা ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারবেন না, তাদেরও পোস্টাল ভোটের মাধ্যমে তাদের ভোটাধিকার Advance নিশ্চিত হলো। postal vote দিয়ে দিচ্ছে। অ্যাডভান্স ভোটের মাধ্যমে। তো এটা করাটা খুব জটিলতা বাংলাদেশের ক্ষেত্রে। না, জটিলতা আমি তো প্রথমেই বলবো যে প্রবাসীদের কথা আপাতত চিন্তা না করে দেশের মানুষ কিভাবে ভোট দিতে পারে সেইটা আগে ইনশিওর করতে হবে। কেমন? না, সেটা তো আছেই। আচ্ছা, পাশাপাশি no, no, যেহেতু no, একটা সুযোগ আসছে, আমি প্রবাসী বলছি যে- ভোটাধিকার তো আর অবশ্যই। তার চেয়েও বড় কথা যে যেমন যে সমস্ত নির্বাচন আমরা গত কয়েক দশক থেকে দেখতেছি, এখানে আমি ভোট দিলাম কি না দিলাম ডাজন্ট ম্যাটার। নিশ্চয়ই ওটা তো আমরা আলোচনাতেই নিয়ে আসছি না। ওগুলো নিয়ে আলোচনা। ওগুলো তো আমরা আলোচনাতেই না আসছি না, না। আমি সেটাই বলছি যে আগে ওটা ঠিক আছে, আমি যারা বাংলাদেশের বাইরে আছে তারা ভোট দেবে, এটা তো তাদের অধিকার একটা। কেমন? তাদের রেমিটেন্সের উপর আমরা টিকে আছি, এক গার্মেন্টস ব্যবসার না, না। উপরে আর হ্যাঁ, রেমিটেন্সের তো আমি উপরে। সেটাই বলছি যে এই সবকিছুই নির্ভর করছে যে আমি আগে ঘর ঠিক করি আর কি, ঘর ঠিক করার পরে ওইগুলাতে তারপরে না, আস্তে না, না, আস্তে এটা এগুলো তো একসাথে আসছে। simultaneously করতে হবে। সংস্কার না, বিষয়টা তো একসাথে, যেহেতু সুযোগ simultaneously আসছে। simultaneously আপনারা নিশ্চয়ই এটাতে আপনার রেকমেন্ডেশন দেবেন, এটা যে কথা উনি বললেন। না, আমরা যেটা আলোচনা করছি ওটা নিয়েই। আপনার কথা ঠিক আছে যে ঘরেরটাও তো আমরা সেটা তো আছে। ওইটা কথা ঠিক যে আপনি যেটা বললেন যে আমি দেশে আছি কিন্তু আমি ঢাকায় থাকি, আমার ভোটার আমি চট্টগ্রামের, রাইট। তাহলে আমি কি এই ভোটটা দেওয়ার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম দিয়ে ভোট দেবো? এক্স্যাক্টলি পোস্টাল ব্যালটে আমি দিতে পোস্টাল পারবো। ব্যালটে কেন দিতে পারবো না? Right, right. আর আমাদের দেশে এখানে মানুষ ভয় পায়, ভায়োলেন্সের ভয় পায়, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তাদের পক্ষে কেন ভোট কেন্দ্রে যেতে হবে? সুতরাং একটা সিস্টেম আমরা করি, এই জন্য আমরা পোস্টাল ডিপার্টমেন্টকে নিয়ে আসছিলাম আলোচনার জন্য, তাদের ক্যাপাসিটি কতটুকু আছে এই কাজের জন্য, সেটার জন্য। কারণ পোস্টাল ডিপার্টমেন্টের সাথে আবার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহায়তা লাগবে, কারণ আমার পোস্টাল ওখান থেকে তো একসাথে করে চুরি করে নিতে পারে, জোর করে ছিনতাই করতে পারে, সেজন্য এগুলো সবটা লিঙ্কড। কিন্তু আমরা পোস্টাল ব্যালট সিস্টেমে আইনে আছে এখনো, আমাদের আরপিওতে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে, কিন্তু এটা এত কাম্বারসাম করা হয়েছে, পোস্টাল ব্যালট যে দিবে সেইগুলো এতগুলো জিনিস করে সে পোস্টাল ব্যালট দিতে আগ্রহ হবে না, আগ্রহ তো থাকবে না। সেটা নিশ্চয়ই সিম্পলিফাই করার এটা জন্য আপনার simplify- রেকমেন্ডেশন। হ্যাঁ, এটা সিম্পলিফাই করা খুবই সম্ভব। এবং এখন প্রত্যেকটা থানায় থানায়, উপজেলায় উপজেলায় কিন্তু ইলেকশন অফিস হয়ে গেছে, সার্ভার হয়ে গেছে ওখানে। ইভেন আমি তো মনে করি এমনও হতে পারে যে আমি ভোটের দিন ভোট দেবো না, আমি আগে দিতে চাই। আচ্ছা, আমার একটি প্রশ্ন আছে এখানে, পোস্টাল ভোটারের যে আরো অ্যাডভান্স হওয়া যায় না, এটি কি অনলাইনে ভোট দেওয়ার কোনো সিস্টেম করা যায় না? অনলাইনে দিতে পারেন আপনি, এটা অনেক ইজিয়ার হয়, কিন্তু আপনার লোক এরকম অনলাইনে এখনো কম্পিউটার লিটারেসি এত না। আচ্ছা। আর তাছাড়া পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যে ইভিএম পারেন না আপনি, এবং এইটা করতে গিয়ে এখন এই মুহূর্তে হয়তো আপনি পারবেন না, লং টার্মে পারবেন এটা। এই মুহূর্তে একদম ইলেকশন সামনে এসে গেছে, এখন আপনি এটা করতে গেলে আবার আরেকটা অন্য ক্যাওস সৃষ্টি করতে পারে আমার ধারণা। আচ্ছা। তাহলে আপনি আপাতত যেভাবে আছে সেভাবের মধ্যে পোস্টালে যান। হ্যাঁ। এটা কিভাবে কাজ করে দেখেন। আর আপনি আরেকটা কথা যেটা বললেন যে পোস্টালে অনেক সময় হয়তো অন্যান্য দলগুলো এসে কিংবা তোরা হাইজ্যাক করতে পারে, কিন্তু আমি তো যখন একটা জিনিস মেল করব কোথাও, এটা তো একটা সিক্রেট ব্যাপার, এখানে অন্যরা কিভাবে এসে এটা ইমেইল তো করে আপনি সবাই তো ইমেইলে পাবেন না। ইমেল না, অনলাইন আমি বলছি যে পোস্ট মানে না, আমি তো বলতেছি এটা আরো ইজি করা যায় কিরকম, এটা বললাম, এটাই বলতে চাচ্ছিলাম আমি। মনে করেন আমার প্রত্যেকটা উপজেলাতে এখন ইলেকশন অফিস আছে, ইলেকশন অফিসটাকে আমি সুরক্ষিত করেন, আমি একজন ভোটার, আমি অগ্রিম ভোট দিয়ে দেবো, আমি ভোটের ঝামেলায় যাবো না। আমি ওখানে গেলাম, আমার সমস্ত আইডি দিলাম, আমি ব্যালটটা ওখানে এক সপ্তাহ আগে ব্যালট, যারা পোস্টাল ব্যালটের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে। রাইট। আপনি এমনিতে একটা ভোটার লিস্টে আপনার নাম আছে, আমার নাম আছে, কিন্তু আমি অগ্রিম পোস্টাল ব্যালট দিয়ে চাই,
বা পোস্টাল ব্যালটে আমি ভোট দেবো, তাহলে আমাকে কিন্তু আগে আরেকটা রেজিস্ট্রেশন লাগবে আমার। সেই রেজিস্ট্রেশনটা প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি ওয়াইজ ওই কমিশনে থাকবে। সুতরাং আমি গেলেই ওখানে কিন্তু আমাকে উনি ভোট নিতে, আমি সাথে সাথে ভোটটা দিয়ে খামটাম সিল করে দিয়ে আসবো। সন্ধ্যার সময় উনি এটা রিটার্নিং অফিসারকে দিয়ে দিবেন। রিটার্নিং অফিসার এটা ট্রেজারিতে জমা রাখবেন। রিটার্নিং অফিসার ট্রেজারিতে জমা রাখবেন, শুধু উনি ইলেকশনের দিন ট্রেজারি খুলে এগুলো আনবেন ওই যখন ভোট গণনা হবে তখন। ওই রকম সিস্টেম হতে পারে। এতে হয়তো অনেকে মনে করছে যে এটা কম্পারসাম হতে পারে, কিন্তু আমি কম্পারসাম মনে করি না। কারণ এক সপ্তাহ যদি আমার অ্যাডভান্স ভোট দেওয়ার জন্য টাইম থাকে, আমি যে কোনো দিন গিয়ে আমার ভোটটা দিয়ে আসতে পারি ওখানে ইলেকশন অফিসে দিয়ে, এটা খামটাম গালাবদ্ধ করে সিলবদ্ধ করে এটা সন্ধ্যার আগেই উনি রিটার্নিং অফিসারের কাছে দিয়ে দিবেন। আজকে যা পেয়েছি আমি, রিটার্নিং অফিসার এগুলো সব ট্রেজারিতে জমা দিয়ে দিবেন সাথে সাথে। আর ইলেকশন যেদিন গণা হবে সেদিন ট্রেজারি থেকে নিয়ে এসে উনি ওইগুলো কাউন্ট করবেন। তাহলে বাধাটি কোথায়? আমরা এটা করতে পারি? আপনি যে প্রক্রিয়াটা বললেন এটা তো এমন কোনো কঠিন কিছু না, সদিচ্ছার ব্যাপার, সদিচ্ছার বিষয় যেহেতু আর সমস্ত দেশের মানুষকে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো এটা অ্যাকসেপ্ট করতে হবে। এখানে আমি একটা কথা বলি, কশন। আমাদের এই যে যারা ভাই বললেন, এই যে ভোট বাইং সেলিং, এখন কিন্তু যদি আপনি প্রবাসী ভোট এবং যদি পোস্টাল ব্যালট করেন, ভোটের কোয়ালিটি পরিবর্তন হয়ে যাবে। ভোটের যেমন উনি এখানে সেন্টারে গিয়ে ভোট দিতে চাচ্ছেন না, কি দরকার আমার, কিন্তু উনি যদি মনে করেন আমি পোস্টালে এটা দিয়ে দিতে পারি আগে, উনি কিন্তু ভোটটা দিবেন, তো ওনার ভোটটা কোয়ালিটি ভোট। কেমন? এটা কিন্তু রিয়েল অর্থে চেঞ্জ করবে, সিস্টেমকে চেঞ্জ করবে। সেই জন্য এই জিনিসটা করতে পারলে ভোটের কোয়ালিটি পরিবর্তন হয়ে যাবে আপনার। আপনি জোর করে যে ভোট নিয়ে ফেলতেন আগে, আর ওইখানে ওই যে শুনি না আমরা যে ভোট দিতে গেছে যে শুনে যে তা বলে যে তোমার ভোট হয়ে গেছে তুমি চলে যাও। তারপরে এই জিনিসগুলো আমরা এলিমিনেট করতে পারি। প্রবাসীদের জন্য যেটা হবে, যখন উনি তো নিশ্চয়ই একটা কনস্টিটুয়েন্সিতে ভোট দিবেন, তাহলে ওই কনস্টিটুয়েন্সিতে ওনার ভোটারটা নাম্বারটা পড়বে, তখন প্রবাসী হিসেবে ওনাকে ওই লিস্টের শেষে কিন্তু তার নামগুলো থাকবে। তারা কিন্তু ওই নামের কেউ কিন্তু আর প্রবাসীর নামের কেউ কিন্তু সেকেন্ড ভোট দিতে পারবে না ওখানে, ওইটা থাকবে। যার ফলে তারা বুঝবেন, রিটার্নিং অফিসার বুঝবেন এটা বাইরে থেকে আসবে ব্যালটটা, তাহলে তুমি সাথে মিলাই নিতে পারবেন। এটা আমরা শেষ করার পর্যায়ে আরশাদ মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই, আপনি এই বিষয়ে কিছু বলবেন কিনা, যে এখন তো এই মুহূর্তে দেশে ভোটার সংখ্যা 11 কোটি, সম্ভবত 12 কোটি। এই 12 কাছে আমি একটু জানতে চাচ্ছি, উনি যেহেতু বিদেশে ছিলেন, বাইরে ছিলেন, বিশেষ করে আমেরিকা, ইউরোপের যে ভোটার, তাদের এই সমস্যা হওয়ার কথা না, কিন্তু তাদের মধ্যে ভোটার আগ্রহ কতটুকু আছে? এখন আপনি এটা তো পার্সেন্টেজ দেখলেই বুঝবেন। আমেরিকাতে কত পার্সেন্ট লোক ভোট দেয়? তার মধ্যে আমাদের বাঙালিদের কথা বলছি। ও আচ্ছা, ও আমাদের, হ্যাঁ বাঙালিদের। আমাদের ওই সত্যি কথা বলতে কি, আমি বিদেশে মানে দীর্ঘদিন ছিলাম, তো তারা বাংলাদেশ নিয়ে সাংঘাতিক চিন্তা ভাবনা করে, বিদেশে থাকলে যা হয় আফটার অল ইয়ে তো। কিন্তু মানে আমি যে বাংলাদেশে ভোট দিব এরকম কোনো আগ্রহ আমি কাউকে দেখি নাই। আচ্ছা, বিষয়টি নেই না, বিষয়টা প্রথম কথা একটাই কথা যে আগে ওইখানকার জিনিসটা ঠিক করেন, মানে এনশিওর করেন মানুষ যেন ভোট দিতে পারে যারা ভিতরে আছে আর কি। তারপরে তো তখন আস্তে আস্তে এই প্রসেসগুলো এমনি তখন আস্তে আস্তে আমি যদি জানতে চাচ্ছিলাম যে এই যে 12 কোটির মধ্যে 1.5 কোটি মানুষই বাইরে ভোটার, রাজনৈতিক দলগুলো আমরা সবসময় দেখেছি একটা অনীহা, খুব বেশি কিছু দাবি দেওয়া জানায় না এই বিষয়ে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যেটুকু হয় সুশীল সমাজ থেকে বা ডক্টর তুফাইল আহমেদের মতো মানুষেরা বারবার বলে আসছেন, কিন্তু রাজনৈতিক দলগুলোর অনীহা কেন? সেখানে তো সবারই ভোট আছে। না, অনীহা তো সিম্পল একটা কারণ। অনীহার কারণটা হলো এই যে আমার তো এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি ক্ষমতায় যাব, আমি নেত্রী বা নেতার মানে মানে কি বলে এটার ওদের না আমি তার লোক আর কি। কেমন? আমি তার লোক, এটা প্রমাণ করতে পারলে আমার তো আখের হয়ে গেল, আমি গুছাই। তো আমি বিদেশে কারা ভোট দিবে না দিবে আমি এগুলো নিয়ে চিন্তা করতে যাবো কেন? আমরা শেষ করবো আপনার কাছ থেকে উপসংহারটি নিয়ে। এখন কোন অবস্থা আছে? আপনারা যা চিন্তা ভাবনা করছেন, যেমন আপনাদের কমিশনের প্রধান বদরুল আহমদ মজুমদার বলেছেন যেটি নিশ্চিত করার একটি প্রক্রিয়া চলছে, সেই জায়গা থেকে আসলে কি আমরা অন্তত এবার নির্বাচনটা সে যেদিনই হোক না কেন, 6 মাস পর হোক আর 1 বছর পর হোক, প্রবাসীদের ভোটাধিকারটা নিশ্চিত হবে কিনা, সেই জায়গা থেকে আমরা খুব আশাবাদী যে আগামীতে একটা ভালো নির্বাচন হবে। সেজন্য দেশের ভিতরে দেশের বাইরে যারা আছেন সবাইকে সেই জিনিসটাকে ওই ইতিবাচক অর্থে নিতে হবে, এবং আমরা সবাই অংশগ্রহণ করব, এই যে আকাঙ্ক্ষাটা যেন সবার থাকে। আর এটা থাকলে কোনো রাজনৈতিক দল বলেন, নির্বাচন কমিশন বলেন, কারো পক্ষে এটাকে বাধা দিয়ে রাখা সম্ভব হবে না। আর এখন এই এত কিছু আলাপ আলোচনার কারণে বা একটা কমিশন হয়েছে এই বিষয়ে, তাহলে এই জিনিসগুলো তো একটা দেখার বিষয়, একটু মূল্যায়ন করে দেখার জন্য একটা সুযোগ হয়েছে, সুযোগ হয়ে একটা রিপোর্টও আসবে, এটা জাতি দেখবে,
পুরো জাতি দেখবে, রাজনৈতিক দলগুলো এটাকে খুঁটিয়ে দেখবেন আমরা আশা করছি। সুতরাং আমি আশা করছি যে যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে, জি, যেমন আগের যে 4টা নির্বাচন 91 থেকে 2009 পর্যন্ত এই যে জিনিসগুলো ভালো হয়েছে কেন, কারণ হচ্ছে দলের অধীনে নির্বাচন হয় না, নিরপেক্ষ সরকার ছিল। এবারও তাই হবে। তার উপরে আরও অপরন্তু কতগুলো আইনগত বাধাটা ছিল সেগুলো রিমুভ হওয়ার একটা পথে আছে। সেই হিসাবে সেই জন্যই বলছি যে দেশে বিদেশে যারাই আমরা আছি বাংলাদেশের মানুষ সবাই হয়তো এটা একটা প্রথম সুযোগ। আমি বলবো না যে সবাই প্রবাসীরা ভোট দিতে পারবে, শুরু তো হবে জিনিসটা, শুরু হোক। আর এখানে পোস্টাল ব্যালটে আমরা কেউ ভোট দিই না দেশের ভিতরে, সেটাও একটা শুরু হোক না, আমরা একটা অভ্যাসটা পরিবর্তন হোক, একটু পথটা তৈরি করি, এটা একটা সুযোগ। অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা যে এই যে অনেক বৃদ্ধ মানুষ আছেন, অসুস্থ মানুষ আছেন, তারা তো যেতে পারছে না, তো সেটা যদি করে তো সেটা সাংঘাতিক। আর যদি সবচেয়ে বড় কথা যে এই নির্বাচনের পরে মানুষের আস্থাটাকে ফিরে আসবে, সবচেয়ে বড় কথা হলো সেটা। মানুষ ফিল করবে যে এটা এখানে আমার আমি একজন স্টেক হোল্ডার, আমি কেন ভোট দিব, বিকজ আই ওন দিস কান্ট্রি। শেষ করছি। অনেক ধন্যবাদ সাংবাদিক আসাদ মাহমুদ, ধন্যবাদ অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদ। দর্শক, শেষ করছি। নিশ্চয়ই যে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপরে আমরা দাঁড়িয়ে আছি, তার সাথে অবশ্যই গার্মেন্টস ব্যবসার মাধ্যমে যে আমাদের রপ্তানি আয় হয়, এই দুটি জায়গাকে অস্বীকার করে বাংলাদেশকে টিকে থাকার কোনো প্রশ্নই ওঠে না, অন্তত এই মুহূর্তে অর্থনৈতিকভাবে। সেই প্রবাসীদের কথা চিন্তা করে আমরা তাদের ভোটাধিকার নিশ্চিত করব না, এটা তো হতে পারে না। নিশ্চয়ই সেটি হোক আমরা চাই। ভালো থাকুন, শুভরাত্রি।